আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, যেহেতু আমরা অলরেডি জানি যে আমাদের আজকের টপিকটা হচ্ছে যে দাঁত কিভাবে সংরক্ষণ করা যায় উইদাউট, আমাদের এর আগে যে ডেন্টাল টপিকটা ছিল সেটা কিন্তু এমন ছিল যে দাঁত যখন একবার মিসিং হয়ে গেছে তখন এটাকে রিপ্লেস করতে কী করতে হবে। বাট আজকের এপিসোডটা একটু আলাদা। আমরা আজকে ট্রাই করবো যে কীভাবে দাঁত আমরা কনজারভেশন করতে পারি বা কীভাবে সংরক্ষণ করতে পারি। সো যখনই দাঁত সংরক্ষণের প্রশ্ন আসে, অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আসে যে যখন দাঁতে আমরা যখন খাবার খেতে চাই, দাঁতের ভিতর কিছু ঢুকে গেলে খুব প্রচণ্ড ব্যথা হয়, ডাক্তাররা বলে যে রুট ক্যানেল করতে হবে। বাবা, সে কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? তো স্যারকে প্রথমে এই ব্যাপারটা একটু জিজ্ঞেস করতে চাই যে রুট ক্যানেল জিনিসটা আসলে কি? আমাদের কাছে যখন অনেক পেশেন্ট আসে, ওনাদের একটা ধারণা এরকম থাকে যে দাঁতগুলো হচ্ছে জাস্ট লাইক স্টোন, একটা পাথরের মতো। আসলে দাঁতগুলো কিন্তু প্রতিটাই কিন্তু জীবন্ত, এবং ব্যাপারটা এরকম যে ধরেন আমরা যে সিম্পল যে বল পয়েন্ট যে কলমগুলো, কলমের ভিতরে যে চিকন একটা নালী থাকে আসলে, বা টিউবের মতো থাকে, প্রতিটা দাঁতের মধ্যে সেরকম একটা চিকন নালী থাকে, এবং সেটা শরীরের সাথে আমাদের কানেক্টেড থাকে, রক্তনালী সহ যে স্নায়ুগুলো থাকে সেগুলোর সাথে কানেক্টেড থাকে, এবং তার ফলশ্রুতিতে আসলে দাঁতগুলো জীবন্ত থাকে, এবং দাঁতের একটা যে নিজস্ব অনুভূতি সেটাও আমরা থাকে আর কি। তো এখন এই কোনো কারণে যদি এই ভিতরের যে মজ্জাগুলো থাকে সেগুলো যদি নষ্ট হয়ে যায় বা এমনভাবে রোগাক্রান্ত হয়েছে যে সেটা আসলে আর আগের স্বাভাবিক অবস্থা দাঁতটা ফেরত যাবে না, তখন সিচুয়েশনটা এরকম থাকে যে সেগুলোকে আসলে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। সেই ক্ষেত্রে আসলে ওই নালী যেগুলো থাকে, যেগুলো ইনফেক্টেড হয়ে গেছে বা রোগাক্রান্ত হয়ে গেছে, সেগুলো আমরা বের করে তারপরে ওটাকে জীবাণুমুক্ত করে যথাযথ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করার পরবর্তীতে আমরা সেটাকে কৃত্রিম কিছু জিনিস দিয়ে আমরা সেটাকে প্রতিস্থাপন করে দিই, এবং আমরা ফলশ্রুতিতে একটা দাঁত যেরকম একটা ফাংশনিং থাকার কথা, আমাদের কামড়ে আসার কথা, সেই দাঁতটাকে আমরা জীবনভর সেটাকে সংরক্ষণ করা একটা সুযোগ পাই। সেটাই হচ্ছে রুট ক্যানাল চিকিৎসা। বাহ, চমৎকার 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 একটি প্রসিডিউর টু সেভ ইউর টুথ। আমাদেরকে অনেকে হ্যালো জানিয়েছেন, হাই জানিয়েছেন। রাসেল আছেন আমাদের সাথে, মতিন বলছেন হ্যাপি নিউ ইয়ার আপু, হ্যাপি নিউ ইয়ার, আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সিনথিয়া বলছেন আপু অনেক দিন পর তোমাকে দেখলাম, অনেক ভালো লাগছে, মিস ইউ টু। অ্যান্ড সবাইকে যারা যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে বলতে চাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনার যত হেলথ কোয়ারিজ আছে এখনই করে ফেলুন, কারণ পরে কিন্তু সময় পাবেন না। সো এখন যে ব্যাপারটি জানতে চাই সেটি হচ্ছে রুট ক্যানেলকে আসলে যে কেউ চাইলেই করতে পারে? আমার যদি ইচ্ছে হয় যে আমি রুট ক্যানেল করবো তাহলে কি করতে পারবো, নাকি আপনারা আসলে কাদেরকে, কোন ধরনের রোগীদেরকে রুট ক্যানেল করার পরামর্শ দিয়ে থাকেন? এখানে একটা জিনিস খুবই স্পষ্ট, সেটা হলো রুট ক্যানাল চিকিৎসা আসলে মানে সেটা ইচ্ছা অনিচ্ছার যে বড় বিষয়, এটা প্রথমেই রোগী এবং ডক্টর তো আমরা অবশ্যই সেটা জানি, রোগীদেরকে মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে আসলে একটা চিকিৎসা। যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে সেটা করতেই হবে। আপনার যত সময় বা আপনার আজকালকার যুগে সবাই আমরা খুবই ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যেও আপনার দাঁতটাকে সেভ করার জন্য আপনাকে সময় বের করতে হবে, পাশাপাশি কিছু চিকিৎসাও লাগবে। সুতরাং যদি রুট ক্যানাল চিকিৎসাটা আসলে প্রয়োজন হয় তাহলেই আসলে সেটা আমাদেরকে করতে হবে, এবং প্রয়োজন ছাড়া আসলে আমরা করি না। আর প্রশ্নটার একটা ভিন্ন আঙ্গিকে হতে থাকতে পারে, সেটা হলো যে আসলে আমরা কখন করব, সেইটা একটা বিষয় থাকে। তো সেটা শুরুতেই বলেছি যে যদি এরকম হয় যে স্বাভাবিক দাঁতে কি হয় যে একটা রুট ক্যানালটা থাকে, ওর মধ্যে স্বাভাবিকভাবে যে রক্তনালী চলাচল থাকে, আমাদের স্নায়ুগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম থাকে। তো যদি কোনো কারণে সেখানে অসুস্থ হয় দাঁতটা বা নালীটা, তো সেইখানে হচ্ছে আমরা যদি এমন মনে হয় যে সেটা আসলে সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে কখনই আর ফেরত যাবে না, এবং সেটাকে যদি আমরা রাখতে চাই তাহলে ভিতরে কাজ করতে হবে, আসলে তখনই আমাদেরকে কাজ করতে হয়। আসলে নিজে থেকে রুট ক্যানালটা আমরা করার চিন্তা ভাবনা আসলে ওরকম না, যদি প্রয়োজন হয় রুট ক্যানালটা করতেই হবে, তখন আমরা এটা একটা চিকিৎসা হিসাবে, যে চিকিৎসা যেরকম যে কোনো চিকিৎসা বা যে কোনো একটা অপারেশন যখন প্রয়োজন হয় করতে হবে, রুট ক্যানালটা যখন প্রয়োজন হবে তখন করতে হবে। অবশ্যই, ধন্যবাদ স্যার। আমাদেরকে SMS এর মাধ্যমে আফরিন প্রশ্ন করেছেন, আমার ছোটোবেলা থেকে জিহ্বায় খুব ঘা হয় এবং মাঝে মাঝে চিনচিন করে, অ্যান্ড তিনি হ্যাপি নিউ ইয়ারও জানিয়েছেন আফটার অল। সো এই যে জিহ্বায় ঘা হওয়া বা মুখে আমরা প্রায় শুনি অনেকের দেখা যায় যে মাড়ির আশেপাশে ঘা হয় এবং সাথে হয়তো ব্যথাও হয়, এটা কেন হয় স্যার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে জিহ্বায় ঘা হওয়া বা মুখের ভিতরে যে ঘা হওয়া, এটা আসলে এক কথায় বলা খুব মুশকিল। বিভিন্ন কারণে ঘা হতে পারে, যেমন সাধারণত দেখা গেল যে
আমাদের অনেক সময় খুব শার্প টিথ থাকে, যে দাঁত যেগুলো থাকে খুব ধারালো, সেগুলোর কামড়ে হতে পারে। এটা ছাড়াও একটু ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যাপথেস আলসার বলি, যে এই দেখা গেলো যে এটা সাধারণত 1 সপ্তাহ বা 10 দিনের একটা পেইন থাকে ইউজুয়ালি, এবং সেটা নিজে নিজেই সেটা হিল হয়ে যায়। আর এটা ছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আসলে প্রসঙ্গ চলে আসছে, যদিও আমার সাবজেক্টের সাথে ততটা জড়িত না, বাট এটা খুব কমন একটা সিনারিও, যে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল যে অনেক ওরাল আলসার বা মুখের মধ্যে যে ঘাগুলো হচ্ছে সেটা পেশেন্ট নেগলেক্ট করছে, এবং তার নেগলেক্ট করার পিছনে একটা অন্যতম কারণ হয় সেটা সাধারণত পেইনলেস, বাট এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল যে সেটা ম্যালিগনেন্সি বা আমরা যেটাকে একটু ক্যান্সার বা ওরকম চিন্তা করি। তবে ওনার প্রশ্নের সাথে যেটা মনে হচ্ছে, যতটুকু আমি বুঝেছি, যদি ব্যথা হয় এবং সেটা হচ্ছে ছোট পরিমাণে হয়, মাঝখানে দেখা গেল যে একটু সাদা বর্ডারটা হচ্ছে একটু লাল থাকে, সেটা আবার নিজে নিজে সেটা ঠিক হয়ে যায়, আবার কিছুদিন পরে হয়। তো এটা সাধারণত আমরা অ্যাপথেস আলসার বলি, বা এরকম অনেক সময় হতে পারে। তবে আলসারটা আসলে কি কারণে হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি একজন বিশেষজ্ঞ বা ন্যূনতম একজন বিডিএস ডেন্টাল সার্জনের একটু শরণাপন্ন হয়ে একটু দেখিয়ে নিলে মনে বেটার হয়। কারণ ডক্টরের যেই আমাদের যে একটা ক্লিনিক্যাল ইন্সপেকশন বা আমরা যেরকম করে দেখি, সেটা আপনার সাথে তো ম্যাচ নাও করতে পারে। তো বেটার হচ্ছে যে একজন ডক্টরকে আপনি একটু শরণাপন্ন হবেন। জি, ধন্যবাদ। আমাদেরকে তানজিনা আক্তার লিখেছেন, দাঁতের ক্ষয় রোগ দূর করতে করণীয় কি? দাঁতের ক্ষয় সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে আমরা বলি ক্যারিয়াস লেশন, যেটা যে গ্রাম দেশে বা আঞ্চলিক ভাষায় যেটা বলে আসলে পোকা খাওয়া, যদি আসলে ওরকম কোনো বিষয় না। তো এটার ক্ষেত্রে মেইনলি যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে পেশেন্টের ঠিকমতো যে মনিটরিং বা টেক কেয়ার যে বিষয়টা, যে পেশেন্ট নিজেকে দাঁতের যে যত্ন হওয়া বা যত্ন নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি যে অনেকেই খুব আসলে দাঁতের বিষয়ে বেশ সচেতন, অতিরিক্ত সচেতন এরকমও আছে, বাট এখনও অনেকে ঠিকমতো আসলে দাঁতগুলো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঠিকমতো কেয়ার করছে না। এরকমও আমি পাই গ্রামে গঞ্জে বিভিন্ন পেশেন্ট যে ব্রাশ ঠিক মতো করছে না। ছাই কয়লা আসলে এগুলো আজ থেকে 30 বছর আগে ব্যবহার হতো, এখনো আসলে হচ্ছে, বাট সংখ্যাটা সৌভাগ্যক্রমে অনেক কমে যাচ্ছে আগের চেয়ে, আগের মতো আসলে এখন নাই। তো আর পাশাপাশি যদি সেটাকে প্রতিরোধ করতে হয়, তো 6 মান্থস ইন্টারভ্যাল বা 6 মাস পর পর একজন বিডিএস ডক্টরকে দেখানো, কারণ এটা মোটামুটি পরীক্ষিত। যদি ফলো আপে থাকা যায়, বা আমরা যেটাকে পর্যবেক্ষণ বলি, যদি পর্যবেক্ষণে থাকা যায় একজন ডক্টরের আন্ডারে, একজন বিডিএস ডক্টরের আন্ডারে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের ক্ষয়গুলোকে প্রতিরোধ করা সম্ভব। আর আরেকটা হচ্ছে নন ক্যারিয়াস লেশন বলি আমরা, দেখা গেলো যে আসলে ওরকম কালো স্পট হয় না, দেখা গেলো যে দাঁতের যে উপরের যে লেয়ারটা থাকে, বিশেষ করে বেশিরভাগই হয় দাঁতের গোড়ার দিকে হয়। তো সেগুলো আসলে ওভার ব্রাশিং বা ওভার জেলাস ব্রাশিং, অতিরিক্ত টেক কেয়ার যেটা বলছিলাম, সেই কারণে অনেক সময় হতে পারে। তবে আসলে কি ধরনের সমস্যা গর্তটা হয়েছে বা কেন হচ্ছে, তো এইটা ডক্টর একটু দেখালে ভালো হয়, বিডিএস ডক্টর যেটা। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা শুরুতেই বলিনি, আসলে মেডিকেল সেক্টর হচ্ছে বেসিক্যালি 2টা ভাগ, একটা হচ্ছে অ্যাপ্লাইড মেডিকেল যেটা, একটা হচ্ছে সার্জিক্যাল, একটা হচ্ছে মেডিসিন যেটা। তো সার্জিক্যাল সাইডে বেশিরভাগই হচ্ছে যে আলটিমেটলি আমাদের দেখা গেলো যে রোগী ডেফিনেটলি এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি, যে রোগী আসলে খুবই ড্যামকেয়ার একটা ভাব, দেখা গেল যে তেমন কিছুই না, আসলে আমাদের কাছে যখন আসে সেটা দেখা গেল যে একটু বড়সড়ই সমস্যা। আবার রোগী এরকমও আছে যে এত বেশি চিন্তিত যে উনি ভাবছেন খুব যে খুব খারাপ কিছু হয়ে গেছে বা খুব ভয়াবহ কিছু, আসলে পরবর্তীতে আমাদের এক ঝলকের দেখাই মনে হচ্ছে আসলে ইটস এ ভেরি সিম্পল ম্যানার, যে কিছুই না, তেমন কিছুই না। অনেকে অল্পতেই ভয় পেয়ে যায়, আবার অনেকে অনেক বড় কোনো কিছুকে দায়সারা ভাবে নেয় আর কি। তো এখন নেক্সটে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন ফরহাদ রাহাত। তিনি বলেছেন, আপু আমার দাঁতের রুট ক্যানেল করেছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি, তো পরবর্তীতে তার রুট ক্যানেলটি ভেঙে গেছে, এখন সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, সাধারণত একটা দাঁত যদি রুট ক্যানাল করা হয়, এখানে 2টা বিষয় আছে। একটা হলো যে আমরা দাঁতটাকে রক্ষা করার জন্য দাঁতের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে কখন করি, একটা প্রশ্ন ছিল আসলে, যে রোগী ধরা গেল যে রোগী খুব তীব্র ব্যথা নিয়ে আসছে, বা দাঁতের গোড়া ফুলে গেছে, দাঁতের গোড়া ইনফেকশন হয়েছে, পুজ হয়েছে, এরকম কোনো সিচুয়েশনে সাধারণত আমরা রুট ক্যানালটা করি। এবং রুট ক্যানাল করার পর আলটিমেটলি রোগীর যে ব্যথাটা ছিল, ফোলাটা ছিল, বা যে সমস্যাগুলো ছিল, সেগুলো সলভ হয়ে যায়। তো এখন এমনও হতে পারে, আপনার প্রশ্ন শুনে যেটা আমি বুঝতে পারছি, যদি রুট ক্যানালটা ঠিক মতো করা হয়
বাট অনেক সময় দেখা গেল যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা পাই, দেখা গেল একটা বড়সড় গর্ত নিয়ে আসে, দাঁতটা আগে থেকে খুব দুর্বল থাকে, তারপর আবার রুট ক্যানাল করা হয়। তো অনেক সময় রুট ক্যানাল করার পর যদি যথাযথ সময়ে আসলে রুট ক্যানাল করার পরে আসলে আমরা যেটাকে ক্রাউন বা ক্যাপ বলি, যদি সেটা করা না হয় তো অনেক সময় শক্ত কিছু কামড় পরে সেটা ভেঙে যেতে পারে। তো এখন যদি বেশি পরিমাণ ভেঙে যায় সেটার আসলে একটু সমস্যা বটেই, আর যদি অল্প পরিমাণ ভেঙে যায় সেটা এমনও হতে পারে যে আসলে ক্যাপ করে সেটা হয়তো রাখা যাবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমার দিক থেকে যে আসলে আপনার দাঁতটা ভেঙে গেছে বাট কোনো ব্যথা আছে কিনা। যদি এরকম মনে হয় যে না, রুট ক্যানাল করার পর আপনার কোনো ব্যথা হচ্ছে না, কামড়ে কোনো সমস্যা হচ্ছে না, বা যে ধরনের সমস্যাগুলো ছিল সেগুলো অলরেডি চলে গেছে, শুধু দাঁতের মাথাটা ভেঙে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আপনার রুট ক্যানালটা হয়তো ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার একটা ক্রাউন করা লাগবে। আর যদি রুট ক্যানাল ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মন্তব্য করার জন্য একটা এক্সরে নিতে হবে, যেটা আমরা এক্সরে বলি, পাশাপাশি একটু ক্লিনিক্যালি দেখার বিষয় আছে, সেটা একটু জাস্টিফাইড করা লাগবে। জি, ধন্যবাদ স্যার। আমার যদিও অনেক প্রশ্ন, কিন্তু দর্শক এবং শ্রোতাদের প্রশ্নটি আগে অগ্রাধিকার পাবে, তাই আমি এখন SMS এর একটি প্রশ্ন পড়ছি। স্যাফ বলছেন, লেট মি নো ইফ সামবডি ডু হিজ রুট ক্যানেল দেন ইজ ইট ম্যান্ডেটরি টু ফিক্স ইট বাই ক্যাপ, মানে ক্যাপিংটা কি ম্যান্ডেটরি কিনা? নো, আসলে সেটা ম্যান্ডেটরি না অ্যাকচুয়ালি। তবে আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেল যে মানে দুটো সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে যে এটা সবাই না, আমি আসলে ওভারঅল সবাইকে দায়ী করব না, কিছু কিছু রোগী আছে মানে বিশেষ করে দাঁতের ক্ষেত্রে যতক্ষণ সহ্য করা যায় বা যতক্ষণ ব্যথা না হচ্ছে ততক্ষণ আসলে উনি সেটা নিয়ে বসে থাকে। তো আমাদের কাছে যখন আসে, এটা হয়তো কারণও আছে, হয়তো অর্থনৈতিক চিন্তা করছে, অথবা উনি একটা জানে যে রুট ক্যানাল করতে গেলে সেটাও হতে পারে, আবার রোগী সচেতনও থাকতে পারে, উনি সেটা অবগত থাকতে পারে যে একটা রুট ক্যানাল করতে গেলে বেশ সময় লাগে, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ওনাকে সেটা ম্যানেজ করতে হবে। তো বিভিন্ন কারণ যাই হোক, তো দেখা গেল যে আমাদের কাছে অনেক সময় এমন অবস্থায় আসে যে এটা আসলে খুবই দুর্বল অবস্থা নিয়ে আসছে। কারণ একটা রুট ক্যানাল গর্ত দেখা গেল যে ভিতরে যে মজ্জাটা থাকে, যেটা শুরুতে আমরা বললাম যে গর্ত তেমন বড় হয়নি, ভিতরে মজ্জায় সেটা অলরেডি টাচ করে গিয়েছে, তো সেই ক্ষেত্রে পেশেন্টের ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে রুট ক্যানাল করা লাগছে। আবার দেখা গেল যে দাঁত অলরেডি একটা বড় অংশই গর্ত হয়ে গেছে, ব্যথা হচ্ছে, তখনও রুট ক্যানাল করা লাগছে। কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে। যদি অল্প পরিমাণ গর্ত, মানে গর্তটা যদি ছোট থাকে, দাঁত যদি বেশি পরিমাণ নষ্ট না হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ক্যাপ করতে হয় না। কিন্তু আমাদের কাছে আসলে রোগীরা এমন একটা অবস্থায় আসে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে ক্যাপ করা ছাড়া অপশন থাকে না। তো আপনার প্রশ্নের সোজাসাপটা উত্তর হচ্ছে আসলে ক্যাপ সবসময় লাগবে এরকম না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাপ প্রয়োজন হয়। বাহ, চমৎকার। তারপর হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেছেন সৌরভ রয়, তিনি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। এবং তিনি বলেছেন, আপু আমি কাতার থেকে, আমার প্রশ্নটি হলো সামনের ওপরে দাঁতের মধ্যে হলুদ কালার হলে কিভাবে সেটা দূর করব, আর হচ্ছে আমার ওয়াইফের দাঁত মাঝে মাঝে মাড়িটা ফুলে যায়, মানে তার সমস্যা হচ্ছে যে তার দাঁতের ইয়েলো স্টেইন সে কীভাবে দূর করবে, এবং তার ওয়াইফের প্রবলেমটা হচ্ছে তার মাড়িটা সোয়েলিং হয়ে যায় বা ফুলে যায়, সেক্ষেত্রে কী করণীয়? আচ্ছা, প্রথম সমস্যাটাই আসি যে দাঁত যেটা ইয়েলো ডিসকালারেশন যেটা হচ্ছে, তো ডিসকালারেশনটা আসলে কয়েকটা কারণে হয়। যে কোনো কিছুর ক্ষেত্রে ট্রিটমেন্ট, একটা ভালো চিকিৎসার জন্য প্রথমেই হচ্ছে আমরা আসলে কারণটা খুঁজি যে কেন হলো। তো এই ডিসকালারেশনটা যেটা আপনি আসলে ক্লিয়ার করেন নাই, এটা কি বাইরে থেকে ডিসকালারেশন হচ্ছে আর নাকি দাঁতের ভিতর থেকে? তো এখন যদি এরকম মনে হয় যে না বাইরে থেকে ডিসকালারেশন হচ্ছে, অনেক সময় দেখা গেল যে মাত্রাতিরিক্ত যে দেখা গেল যে কফি বা এই ধরনের, এই কফি এটা ছাড়াও কিছু ব্যাড হ্যাবিট থাকে, স্মোকিং ছাড়াও নানান ধরনের কিছু হ্যাবিট থাকে, তো সেগুলোর কারণেও ডিসকালারেশন হয়। তো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যে আসলে ঠিকমতো পলিশিং করলে অনেক সময় হয়ে যায়। আর যদি কখনো কখনো দেখা গেল যে আবার এখানে কিছু অ্যাসেসমেন্টের বিষয় আছে, যে দাঁতের ভিতর থেকে যদি হয় বা বাইরে থেকে যদি হয়, তখন আমরা ব্লিচিং একটা অপশন থাকে। তো ব্লিচিং সেটা হচ্ছে দাঁতের যে কালার যেটা থাকে সেটাকে একটু হোয়াইটেনিং করা। তবে এখানে কিছু ফ্যাক্টর চিন্তা করতে হয়, যে সবসময় আসলে চাইলেই ব্লিচিং করা যাবে সেটাও না। যেমন পেশেন্টের যদি আগে থেকেই হাইপার সেন্সিটিভিটি বলি আমরা, যে শিরশির থাকে, এই ধরনের সমস্যা থাকে, তখন আসলে করা যাবে না। আর আরেকটা অভিজ্ঞতা একটু শেয়ার করতেই হয় আসলে, যে অনেকেরই ধারণা আসলে দাঁতগুলো হওয়া
উচিত জাস্ট পেপার লাইক হোয়াইট, এরকম একটা একদম, কালার। হ্যাঁ। আসলে ব্যাপারটা কিন্তু এটা না। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দাঁত কিন্তু একটুতেই এমনি হলদে থাকবে, এটা নর্মাল। তো অনেক সময় বিশেষ করে মানে দাঁতের ন্যাচারাল কালার কালারটা একটু ইয়েলোইশ, রাইট, একটু ইয়েলোইশ। এটা ছাড়াও একটু দেখা গেল যে রেস টু রেস একটু পার্থক্য হয় অনেক সময়, যেটা আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন। যারা একটু হোয়াইট, ইথনিসিটির উপর অনেকটা ডিপেন্ড নির্ভর করে। যেমন যারা ইউরোপিয়ান কান্ট্রি, এদের দাঁত দেখবেন এদের তো বেসিক্যালি এদের হোয়াইট স্কিন, হ্যাঁ, একটু আসলে জেনুইনলি তাদের দাঁত একটু স্কিনের সাথে কম্পারেটিভ সেটা না, তাদের দাঁত আসলে একটু দেখা গেল যে একটু ইয়েলোইশ হয়। আবার যারা একটু ব্ল্যাক, যারা আফ্রিকান, এদের অনেক সময় দেখা গেল দাঁত একটু ন্যাচারালি একটু হোয়াইটিশ হয়। তো আসলে আমরা যদি রেস চিন্তা করি বা একটু এথনিক্যাল চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাঁতগুলো আসলে মিড লেভেলে আছে। আমরা আসলে অতটা হলুদও না, আবার অতটা সাদা সেটাও না। তো যে কোশ্চেনটা ছিল যে আমি এরকমও পেশেন্ট পেয়েছি যে পেশেন্টের দাঁত হলুদ হয়ে যাচ্ছে, পরে আমি দেখলাম একদমই নর্মাল। এটা বিশেষ করে যদি দেখা গেল যে একটু উঠতি বয়সী হয়, তখন হচ্ছে অনেক সময় সে একটু মনোযোগ বেশি দেয় অনেক সময়, তো তখন সে খুব কশাস থাকে, অনেক সময় তার কাছে এটা খুব হলদে মনে হয়। আসলে সেটাও হচ্ছে নর্মাল অনেক সময়। আর তারপরে যদি আসলেই হলদে থাকে, তো যেটা বলছিলাম যে সেটা অনেক সময় পলিশিং করতে হয়, কারণ দূর করতে হয়, অথবা অনেক সময় ক্ষেত্র বিশেষে ব্লিচিং করতে হয়। এটা ছাড়া আরেকটা কারণ থাকে, অনেক সময় যদি কোনো দাঁত আঘাত পায়, সেটা ভিতর থেকে কালার পরিবর্তন ঘটে, তো সেটা অনেক সময় রুট ক্যানাল করতে হয় বা কাজ করতে হয় সেখানে। আসলে এখানেও একটু অ্যাসেসমেন্ট করাটা জরুরি। আর সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে সেটা হলো দাঁতের মাড়ি থেকে রক্ত আসে, তো এটা হতে পারে যে খুব সাধারণ সমস্যাটাই হচ্ছে বাংলাদেশে। অনেক সময় দাঁতের গোড়ায় আমরা যেটাকে ক্যালকুলাস বলি, বেসিক্যালি আসলে বাংলা কথা অনেকে যেটা বলে যে পাথর হয়, তো সেই কারণে আসলে দাঁতের যে মাড়ি আছে সেই মাড়ির মধ্যে এক ধরনের প্রদাহ হয়, তো সেই কারণে আসলে ব্লিডিংটা হয় আর কি। তো এটা খুব কমনটাই হয়, এগুলো ছাড়াও কারণ আছে। তো এটা অনেক সময় দেখা গেল যে আমরা যেটাকে স্কেলিং বলি, যদি ঠিকমতো স্কেলিং করা হয়, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে সলভ হয়ে যায়। আচ্ছা, অনেকেই কল করবার চেষ্টা করছেন, আমরা একটি কল একটু রিসিভ করে নিই অবশ্যই, তারপর আমরা আবার শুনবো। হ্যালো, ওয়েলকাম টু স্পাইস এফএম। আপনার নাম বলে একটু প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি, নাম বলে আপনার প্রশ্নটি করুন ডক্টরের কাছে। জি, আমি ভালো আছি। আপনার কি দাঁতে কোনো সমস্যা আছে? না, সুস্থ আছি। আচ্ছা, ঠিক আছে নাইম ভাই, তাহলে ভালো থাকবেন, কেননা এখন আমরা শুধু দাঁত রিলেটেড প্রশ্নগুলোই আমরা গ্রহণ করছি। তো একটি SMS এর মাধ্যমে প্রশ্ন এসেছে, শুভ তার নাম। তিনি বলছেন যে ঢাকায় বাবার ডায়াবেটিস আছে, তাই তার দাঁতটা নড়বড়ে, দাঁত ফেলতে পারছেন না এবং পান খেয়ে দাঁতের রং চেঞ্জ হয়েছে। রাতে ঘুমানোর সময় একটা ফাউল স্মেল আসে তার মুখ থেকে। তো কি করা যেতে পারে? মানে পান খেয়ে হয়তো বা দাঁতের রংটা চেঞ্জ হয়ে গেছে এবং ডায়াবেটিস থাকার কারণে দাঁতটা কিছুটা উইক, তিনি যেটা বোঝাতে চেয়েছেন। উনি এখানে দুটো কমপ্লেন করেছেন বেসিক্যালি, একটা হচ্ছে দাঁত যেটা নড়ছে, আরেকটা হচ্ছে একটু ব্যাড অডর বা ফাউল স্মেলিং যেটা হচ্ছে। তো দাঁত যেটা নড়ছে সেটা আসলে একটু দেখতে হবে যে কেন নড়ছে। তো বেসিক্যালি যেটা মনে হচ্ছে হয়তো সেটা সাপোর্টটা কমে গিয়েছে, এরকম হতে পারে, যেহেতু হ্যাঁ সেটা হয়তো মাড়ির যে অ্যাটাচমেন্ট থাকে সেটা হয়তো দুর্বল হয়ে গিয়েছে, কারণ যেহেতু উনি আর কোনো ব্যথা বা এই ধরনের কোনো কমপ্লেন উনি করেন নাই। আর সেকেন্ড যে বিষয় সেটা হলো যে দুর্গন্ধ, যেটা আসলে দুর্গন্ধ হচ্ছে মূলত আমরা যদি দুভাগে ভাগ করি, একটা সহজ ভাগ হচ্ছে যে মুখের ভিতরের কারণ, এবং এটাই সবচেয়ে বেশি ক্ষেত্রে পাওয়া যায়। অন্ততপক্ষে 10-12টা কারণ তো আছেই। যেমন ধরেন যদি কোনো কারণে দাঁতে মাড়ি ফুলে যায় বা মাড়ির যখন রোগ হয় সেগুলোর কারণে হতে পারে। দাঁতের মধ্যে যদি কোনো গর্ত থাকে, সেই খাবারটা যদি ওখানে জমে থাকে, সেগুলো অনেক সময় একটা সময় পরে সেগুলোর কারণেও গন্ধ হতে পারে। আর এগুলো ছাড়াও নানান ধরনের কারণে আসলে দুর্গন্ধ হয়। আর অনেক সময় সিস্টেমিক একটা ইনভলভমেন্টও থাকে, যেমন যাদের সাধারণত ডায়াবেটিস থাকে, কন্ট্রোল থাকে না। এটা ছাড়াও এটা যদিও আমরা সাধারণত সবসময় সিস্টেমিকগুলো বা শারীরিক কারণগুলো একটু পরে চিন্তা করি, তো এই ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে যে একজন স্পেশালিস্ট কাউকে দেখানো, যে আসলে গন্ধটার জন্য মুখের কোনো সোর্স আছে কিনা। তো উনি স্বাভাবিকভাবেই দাঁতের ভিতরে যদি কোনো সোর্স থাকে সেটা উনি ফাইন্ড আউট করার চেষ্টা করবে। যদি তারপরেও দেখা যায় যে দুর্গন্ধ থাকে, তখন সিস্টেমিক ইনভলভমেন্ট থাকতে পারে, শারীরিক কারণ, যেমন ডায়াবেটিসের কারণে বা কোনো পেশেন্টের যদি কিডনি সমস্যা থাকে, তখন এগুলোর কারণে আসলে ডিরেক্টলি হচ্ছে না, ইনডাইরেক্টলি অনেক সময় হয়। এগুলো ছাড়াও হচ্ছে আমরা অনেক সময় বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা উপরের যে শ্বাসনালীর যে অংশ, সেগুলোর কারণে অনেক সময় বিভিন্ন কারণে হয়। তো আসলে অনেকগুলো কারণই আছে, মানে সিস্টেমিক কজও থাকতে পারে, আবার লোকাল তার ওই মুখে যদি কোনো সমস্যা সেই কারণেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে
বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা পাই আর কি, অনেক সময় দেখা গেল যে মাড়ির কারণে অথবা দাঁতে গর্ত, ওখানে খাবার আটকে থাকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণেই কিন্তু আসলে গর্তগুলা দুর্গন্ধটা হয়। তো সেটা আই থিঙ্ক একজন বিডিএস ডক্টর কাউকে অন্তত দেখান, উনি আশা করি সেটাকে প্রবলেমটা ফাইন্ড আউট করে আপনাকে একটা ভালো পরামর্শ দিবেন আশা করছি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাদেরকে শিকদার আরফি মন বলছেন, আসসালামু আলাইকুম আপু, আমি কাতার থেকে, আমার দাঁত অনেকখানি গর্ত হয়ে গেছে, ব্যথা অনেক, কি করা যাবে এবং ব্যথার ওষুধ খেলেও দেখা যাচ্ছে যে ব্যথাটা কমছে না। আচ্ছা, এটা সলি হচ্ছে আমার সাবজেক্টের একটা বিষয় এবং এটা নিয়মিতই আসলে আমরা পাই এবং এটা বলতে গেলে এই ধরনের সমস্যাগুলো প্রতিদিনই আসলে আমাদেরকে ডিল করতে হয়, প্রতিদিনই ডিল করতে হয়। তবে আপনার যে ক্লুগুলো আমি পেয়েছি সেটা হলো যে আপনার দাঁতে গর্ত হয়েছে, ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমছে না। তো এই ধরনের যে লক্ষণগুলো আছে, তো এই ধরনের লক্ষণের সাথে আরও দুই একটা লক্ষণ হয়তো আপনার থাকতে পারে, একটু মিলিয়ে দেখতে পারেন। যেমন দেখা গেল যে আপনি যদি রাতে ঘুমোতে যান তখন হয়তো ব্যথাটা হচ্ছে, অথবা যখন ব্যথাটা হচ্ছে বা বেশি হচ্ছে তখন হয়তো ব্যথাটা আপনার ছড়াচ্ছে, কানের দিকে মাথার দিকে ছড়াচ্ছে কিনা সেটা একটু খেয়াল করবেন। আর এটা ছাড়াও আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আপনার দাঁতে ব্যথাটা কখন হয়, যে ঠান্ডা পানি বা গরম পানি, ঠান্ডা গরমে ব্যথা হয় কি না। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় থাকে যে ব্যথাটা ঠান্ডা গরমে হচ্ছে, ব্যথাটা ছড়াচ্ছে, তাহলে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে সেটা যদি মোটামুটি সেভ করা যায়, যাতে যদি বেশিরভাগ অংশ নষ্ট না হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে হয়তো রুট ক্যানাল করা লাগবে। একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে সেটাকে আশা করছি রুট ক্যানাল চিকিৎসা করে আপনি সেটাকে আবার আগের মতো সেটাকে পুনরুদ্ধার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা আসলে পুরোটাই সার্জিক্যাল একটা কাজ করতে হবে আর কি, যতটুকু মনে হচ্ছে যে রুট ক্যানাল চিকিৎসা করলে আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথে রাহি মাহমিদ আছেন, তিনি বেশ কয়েকবার একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে চা খাওয়ার পর পানি খাওয়া কতটুকু ক্ষতিকর, দয়া করে বলবেন, এবং এতে করে কি দাঁতের কোনো ক্ষতি হতে পারে কিনা? ঠিক আছে, একটু অন্যরকম প্রশ্ন, তবে প্রশ্নটার একটু তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে আমাদের শুরুতে যে কথাটা বলছিলাম যে আমাদের দাঁতগুলো কিন্তু আসলে স্টোন লাইক না, আমাদের দাঁতের একটা অনুভূতি আছে, সেগুলো প্রতিটা দাঁত কিন্তু জীবন্ত, এটাকে বুঝতে হবে। তো শুধু আমরা বুঝতে পারছি না কেন যে প্রতিটা দাঁতের একটা আউটার কাভারিং যেটা থাকছে সেটার হচ্ছে আসলে তেমন কোনো সেন্স থাকছে না, সেটা আমাদেরকে প্রোটেক্ট করছে। আচ্ছা আচ্ছা। তো যেই কারণে একটা নর্মাল যে টেম্পারেচার বা নর্মাল যে রেঞ্জ, যেমন ধরেন 30 ডিগ্রি টু 50 ডিগ্রি কথার কথা, এর মধ্যে বা 25 টু 50 ডিগ্রি, তো এর মধ্যে কিন্তু আসলে পরিবর্তন আমরা বুঝতে পারবো না। কিন্তু যদি একটা দাঁতের মধ্যে ধরেন টেম্পারেচার 180-90 দেওয়া হয় অথবা 5 ডিগ্রির, বা বিশেষ করে এখনকার যেটা হচ্ছে, এখন তো পুরোপুরি শীতকাল, এখন বিশেষ করে ভোরবেলায় যে পানিটা আমরা অনেক সময় পাই সরাসরি, সেটা হচ্ছে যথেষ্ট ঠান্ডা থাকে। তো এইরকম পানি কিন্তু এই সিজনাল কারণে নর্মাল দাঁতেও রেসপন্স করতে পারে। তবে আপনার প্রশ্নের উত্তর আমি যেটা বলবো যে খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা এরকম সাথে সাথে অল্টার না করাটাই সবচেয়ে বেস্ট অপশন। যে ধরেন আপনি হঠাৎ করে গরম খেলেন, তারপর আবার ঠান্ডা পানি, আর বিশেষ করে এখন তো হচ্ছে যথেষ্ট ঠান্ডা, তো নর্মাল টেম্পারেচার একটু সাডেন চেঞ্জটা যেন না হয়। আর বাট এমনিতে তারপরেও যদি সমস্যা হয় যে না আসলে নর্মাল টেম্পারেচারেই সমস্যা হচ্ছে বা এরকম সাডেন চেঞ্জ না হলেও সমস্যা হচ্ছে, অথবা আপনি ঠান্ডা পানি গরম পানি আপনি মুখে নিলেন, যে সাথে সাথে একটু শিরশির করছিল, একটা সময় এরকম ছিল, কিন্তু আসলে ব্যাপারটা এখন এরকম না। এখন দেখা গেল যে আপনি ঠান্ডা পানি বা গরম পানি মুখে নিয়েছিলেন, তারপরে ব্যথাটা কিছুক্ষণ থাকছে, 5 মিনিট 10 মিনিট বা এরকমও হতে পারে আর একটু লম্বা সময়। তো সেই ক্ষেত্রে হয়তো সেটা চিকিৎসা লাগতে পারে বা কারণ খুঁজে বের করা লাগতে পারে, সেই ক্ষেত্রে একজন ডক্টর দেখানো একটু জরুরি। চমৎকারভাবে একটি উত্তর দিয়েছেন আপনি। এবার যে ব্যাপারটি একটু জানতে চাইবো সেটি হচ্ছে যে আমরা প্রসঙ্গ থেকে অনেকটাই সরে এসেছি, আমাদের প্রসঙ্গ ছিল রুট ক্যানেল। সো রুট ক্যানেল যখন আপনি বুঝতে পারলেন যে একজন পেশেন্টের করতে হবে, তখন আপনারা রুট ক্যানেলটা আসলে কিভাবে করেন, এই চিকিৎসা পদ্ধতিটা কি আসলে? রুট ক্যানাল করার জন্য প্রথমে যে জিনিসটা খুব জরুরি সেটা হলো আসলে প্রতিটা দাঁতের একটা যথাযথ জ্ঞান। কারণ আমাদের যে দাঁতগুলো মুখে আছে, কোনোটা হচ্ছে একটা শিকড় থাকে, কোনোটা দুটা শিকড় থাকে, কোনোটা তিনটা শিকড় থাকে, আবার কখনো কখনো দেখা গেলো যে একটা শিকড়ের মধ্যেও একাধিক নালী থাকে। আবার এগুলো খুব সিম্পল, যে একটা কলম যেরকম ভিতরে যে একেবারে খুব ইজি একেবারে স্ট্রেইট, আসলে সেরকমও না, এটা যথেষ্ট একটা জটিল একটা বিষয় রুটের যে ক্যানালগুলো। তো সুতরাং প্রথমে যথাযথ একটা জ্ঞান জরুরি, যে যাতে আমরা আসলে রুট ক্যানাল করছি বা যেটা করব সেটার আসলে অ্যানাটমিটা কেমন, আমরা ডাক্তারি বিদ্যা সেটাকে অ্যানাটমি বলি। তো সুতরাং অ্যানাটমিক্যাল নলেজটা আসলে খুবই জরুরি। এই অ্যানাটমিক্যাল নলেজ অনুযায়ী আমরা প্রথমে যে কাজটা করি,
একটা নির্দিষ্ট একটা পদ্ধতিতে দাঁতটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে সেটাকে আমাদের ড্রিল করতে হয়। আচ্ছা আচ্ছা, এটা আমরা যতটুকু দরকার ততটুকুই কাটতে হবে, আর তার বেশি আসলে একটু পরিমাণ কাটা যাবে না। তো ওই ড্রিল করার পরে আমরা দাঁতের ভিতরে যে একটা চেম্বার থাকে সেই চেম্বারের ভিতরে কন্টেন্টসগুলোকে আমরা আসলে রিমুভ করি। তারপরে দাঁতের ভিতরে যে নালীগুলো থাকে যেগুলো অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে বা যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, তো সেগুলো আমরা ওখান থেকে বের করি এবং বের করার জন্য অপসারণ করি। এবং এখানে আসলে অনেকগুলো ধাপ আছে, সেগুলো যদি বিস্তারিত বলতে যায় আসলে শেষ হয়ে যাবে। তারপরে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ভিতরে যে নালীগুলো থাকছে, নালীর মধ্যে যে কন্টেন্টসগুলো থাকছে, তো সেগুলো আমরা অলরেডি ওখান থেকে বের করে নিচ্ছি বা অপসারণ করছি। অপসারণ করে তারপরে এগুলোকে জীবাণুমুক্ত করা হয় এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু রুট ক্যানালের জন্য ওখানে ডিসইনফেক্টন করার জন্য বা জীবাণুমুক্ত করার জন্য কিছু ওষুধ বা কিছু ড্রেসিং যেটাকে আপনারা বলেন এরকম দেয়া লাগতে পারে। এবং পরবর্তীতে সেই যে ফাঁকা জায়গাটা থাকছে সেটাকে আমরা একটা কৃত্রিম একটা বস্তু দিয়ে সেটাকে আমরা ভর্তি করে দিচ্ছি এবং ভর্তি করে দাঁতের যে ছিদ্রটা হয়েছিল বা যে ছিদ্রটা করা হয়েছে সেই ছিদ্রটা আমরা টোটালি বন্ধ করে আবার আগের মতো দাঁতের একটা চেহারা তৈরি করে দিই, যেন সেটা দাঁতের নালীর সাথে মুখের যেন কোনো সংযোগ না থাকে। জি, এই রুট ক্যানেল পদ্ধতিটা আসলে কতদিন স্থায়ী হয় এবং সেক্ষেত্রে এটা করতে কতগুলো সেটিং লাগতে পারে? এটা কি এক সিটিংয়ে করা সম্ভব কিনা সেই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। ভেরি নাইস কোশ্চেন। রুট ক্যানালটা আসলে একটা সিটিংও করা যায়, আবার অনেক সময় দেখা গেলো 3 থেকে 4টা সিটিংও করা যাচ্ছে না। এটা অনেকগুলো ফ্যাক্টরসের উপর নির্ভর করে বা যে কারণ যেগুলো, যেমন আমি ছোট উদাহরণ দিই, অনেক সময় দেখা গেল যে সামনের দাঁত বা মাঝখানের দাঁত যেগুলো কোনো ধরনের কোনো ব্যথা নেই, তীব্র ব্যথা নেই, অথবা দেখা গেল যে এগুলো দাঁতের গোড়ায় তেমন কোনো ইনফেকশন নেই, ইভেন এরকমও হতে পারে অনেক সময় ব্যথাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কাজটা সহজ মনে হয়, আসলে রুট ক্যানালের মধ্যেও যদি সহজ করে বলি, রুট ক্যানালের মধ্যেও আসলে সহজ কাজ আছে বা খুব কঠিন কাজ আছে, জটিল কাজ আছে। তো জটিলটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, যে অনেক সময় কিছু কিছু রোগের দেখা গেল যে দাঁতের ভিতরে যে নালীগুলো থাকে, যেটা আমরা কথা বলছিলাম, সেই নালীগুলো অলরেডি খুবই চিকন থাকে বা ন্যারো যেটাকে আমরা বলি, বা অনেক সময় ব্লক থাকে, একাধিক পরিমাণ নালী থাকে, এবং দাঁতের ভিতরে আবার ইনফেকশনও একটা কারণ, অনেক সময় ইনফেকশন আগে থেকেই থাকে। যদি এই ধরনের কোনো জটিলতা থাকে, দাঁতের শিকড়গুলো বাঁকা থাকে, দাঁতের শিকড়ের নালীর পরিমাণ বেশি থাকে বা ব্লক থাকে বা ইনফেকশন থাকে, সেগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক যে সিটিং বা বেশ কিছুদিন সময় লাগে। এটা একজন ডক্টর চাইলেও আসলে একদিনে শেষ করতে পারেন না। আবার যদি সম্ভব হয়, এটা আসলে একজন ডক্টরের স্কিলের উপর নির্ভর করছে, পাশাপাশি তার আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করছে। যেমন আমি একজন এন্ডোডন্টিস্ট হিসাবে আমি প্রচুর পরিমাণ দাঁত সিঙ্গেল সিটিংই আমি শেষ করছি। আর এখন বিশেষ করে কোভিডের সময়ে এটা খুব বেশি গুরুত্ব বলে আমি মনে করি, কারণ যদি সম্ভব হয় আসলে এক সিটিংয়ে শেষ করে দেয়া। আবার যেটা বলছিলাম যে অনেক সময় আমি চাইলেও সেটা সম্ভব হচ্ছে না, যেটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে, যেটা আসলে একজন রোগীকেও বুঝতে হবে। অনেক সময় এটাও আমরা একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয় একজন ডক্টর হিসাবে, যেটা আজকে শেয়ার করছি, যে আসলে ওনার কাজটা আমরা একটু, যেহেতু উনি দূর থেকে আসেন বা নানান জটিলতা থাকে বা কোভিড সিচুয়েশনে ওনার একটা কাজ হয়তো 4 দিন লাগবে, আমরা চেষ্টা করছি পারলে 3 দিনই শেষ করে দেওয়ার জন্য, কিন্তু সিচুয়েশনটা ওরকম। কিন্তু উনি দেখা গেলো যে সেটা একদিনই শেষ করে দেওয়া যায় কিনা। তো আসলে ওই সিচুয়েশনগুলো আসলে একটু চিন্তা করতে হবে যে সেটা আসলে রোগীর ভালোর জন্যই। যদি প্রয়োজন হয় একটা সিটিং বাড়ানো, সেটা ডক্টর দিতেই পারেন, সেটা আপনার ভালোর জন্যই। তো সুতরাং এই প্রশ্নের সোজাসাপটা উত্তর হচ্ছে, একটা রুট ক্যানাল একদিনে শেষ করা যায় ক্ষেত্র বিশেষে, আবার অনেক সময় চাইলেও শেষ করা যায় না, সেটা 3টা 4টা বা এরকম সিটিং লাগতে পারে। অর্থাৎ হচ্ছে ব্যাপারটা যে পেশেন্টের জন্য যেটা বেস্ট আপনারা সেটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিবেন। ডেফিনেটলি। অ্যান্ড অ্যাজ আ কসমেটিক ফিলিং অ্যান্ড এন্ডোডন্টিক্স স্পেশালিস্ট, আমাকে যদি একটু বলতেন যে রুট ক্যানেল করার পর তো অনেক সময় যে ফিলিং দিতে হয়, আপনি বললেন যে ভর্তি করে ফেলা ব্যাপারটা, তো সেক্ষেত্রে কখন কোন ফিলিংটা আপনারা দেন এবং এই ফিলিংগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ফিলিং কোনটা? প্রশ্নটা দুটো পার্ট, যে আসলে ফিলিংটা আমরা কখন কোনটা আসলে প্রেসক্রাইব করছি বা কোন ফিলিং ম্যাটেরিয়ালটা আমরা কখন ব্যবহার করছি। তো এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, বিশেষ করে আমার যারা শ্রোতা আছেন, আমাদের শ্রোতা সেটা হলো যে ফিলিংটা আসলে আমরা দু ক্ষেত্রে করি, যদি সহজ চিন্তা করি। একটা হলো যে শুধু দাঁতের মধ্যে গর্ত হয়ে গেছে, রুট ক্যানাল করার কোনো প্রয়োজন নেই, এরকম যদি সিচুয়েশন থাকে তখন আমরা ফিলিং করি। আবার দেখা গেল যে একটা দাঁতে রুট ক্যানাল করা হয়েছে, ওখানে একটা আগে থেকে গর্ত ছিল, দুর্বল ছিল, অথবা আমাকেও ড্রিল করা লাগছে, তো সেই ক্ষেত্রেও তখন ফিলিং করতে হয়। তো সুতরাং যদি সিচুয়েশনটা এরকম হয় যে আসলে শুধু ফিলিং কথা চিন্তা করি, যে রুট ক্যানাল লাগছে না বা শুধু ফিলিং ক্ষেত্রে চিন্তা করছি, তো সেই ক্ষেত্রে আমাদের হাতে অনেকগুলো অপশন
অপশন থাকে, যে এবং সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের কোথায় গর্তটা হয়েছে, কি কারণে গর্তটা হলো, গর্তের সাইজটা কেমন, কি প্যাটার্ন, এটাকে সামনে তখন এর পারিপার্শ্বিক বিভিন্ন জিনিস আপনারা পারিপার্শ্বিকের মধ্যে যেগুলো খুব কমন বিষয় সেটা হচ্ছে যে সামনের দাঁত নাকি পিছনের দাঁত, এই যে দাঁতে আমরা কাজ করছি বা ফিলিংটা দিচ্ছি সেটাতে আসলে লোড কেমন পড়ছে, কারণ সামনের দাঁতের ক্ষেত্রে কসমেটিক ফিলিং এর কোনো বিকল্প অপশন নাই, সেখানে আসলে কালার ম্যাচিং এ চিন্তা করতে হবে, ভিন্ন কালার চিন্তা করার কোনো সুযোগই নেই। আর পিছনের দাঁতের ক্ষেত্রে আবার দেখা গেল যে অনেক সময় কালারটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সেখানে শক্তিরও বিষয় থাকে। তো সুতরাং আসলে কোন দাঁতে করছি, দাঁতের গর্তটা কোথায় আছে, সেটা স্ট্রেস কেমন, তো সেগুলোর উপর নির্ভর করে আসলে ফিলিংগুলো করি। যদিও ব্যক্তিগতভাবে আমি আসলে কসমেটিক ফিলিংটাই করছি মূলত সামনে পিছনে। আর এখনকার সময় যেটা হয়েছে আসলে, যেটা একটু সরাসরি বলাই যায় যে লাস্ট 10 to 20 ইয়ার্সে আসলে সব কিছুতেই ব্যাপক পরিবর্তন এসেছে। এটা শুধু ডেন্টিস্ট্রিতে সেটা না, হ্যাঁ, এবং একজন ডেন্টিস্ট হিসেবে আমার কাছে মনে হয় যে লাস্ট 10 ইয়ার্সে বা 15 ইয়ার্সে এত বেশি পরিবর্তন হয়েছে যে ফিলিং ম্যাটেরিয়ালসের মধ্যেও পরিবর্তন হয়েছে। একটা সময় আসলে কসমেটিক ফিলিং যেগুলো ছিল সেগুলো হচ্ছে পিছনে দাঁতে আসলে ব্যবহার করা যেত না, লোড নিত না। তো এখন বেশ কিছু এক্সপেন্সিভ বা ভালো কিছু ম্যাটেরিয়ালসও আসছে, সেটা মোটামুটি আসলে লোড নেয়। আর তবে মাত্রাতিরিক্ত লোড তো আসলে কিছু করার নেই, কারণ আমি ডক্টর হিসেবে বেশ তিক্ত অভিজ্ঞতা পেয়েছি কিছু কিছু। যেমন একটা উদাহরণ আসলে না বললেই নয়, যে কিছুদিন আগের কথাই বলছি, আমার চেম্বারে যেটা ঘটেছে যে 60 ইয়ার্স ওল্ড একজন পেশেন্ট, 60 বছর বয়স, ওনার যে একটা অভ্যাস যেটা সেটা হচ্ছে উনি সুযোগ পেলেই হচ্ছে যে শক্ত যে সিমের বিচি যেগুলো রাস্তাঘাটে যেগুলো বিক্রি হয়, তো এগুলো উনি আগে থেকেই নিচ্ছেন আর কি বা খাচ্ছেন। তো আলটিমেটলি দেখা গেল যে উনি কিছুদিন আগে আসছেন, একদমই ভালো দাঁত ছিল, দাঁতটা খুবই স্ট্রং, কোনো সমস্যাই ছিল না, কোনো গর্ত ছিল না, কিচ্ছু ছিল না, উনি সেমির বেঁচে কামড় দিয়ে সেটাকে মানে ফাটাই নিয়ে আসছেন, সত্যি কথা যেটা। তো এখানে সেই ক্ষেত্রে একজন পেশেন্ট হিসেবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেই ফিলিংই করা হোক না কেন আসলে মাত্রাতিরিক্ত শক্ত জিনিস বা যদি কোনো অভ্যাস থাকে সেই ধরনের অভ্যাসগুলো আসলে একটু ছেড়ে চলা। তবে আশা করা যায় যে এখনকার প্রযুক্তিতে যে ধরনের ফিলিংগুলো আমরা করছি, পেশেন্ট যদি স্বাভাবিক যে লাইফ লিড করেন, স্বাভাবিকভাবে যে ভাত তরকারি মাছ মাংস যেগুলো খাচ্ছেন, তো সেগুলো সাধারণত সেগুলো খেতে পারেন। এখন এক্সেস বা খুব শক্ত জিনিসটা আসলে ছেড়ে চলাই বুদ্ধিমানের কাজ আর কি। জি জি, আমাদের সাথে রিয়াদ আছেন। তার প্রশ্নটা হচ্ছে যে তিনি দুটো কোম্পানির কথা বলেছেন, টুথপেস্টের কথা বলেছেন। তো তিনি দাবি করছেন যে একটি টুথপেস্ট দিয়ে যখন আমি দাঁত মাজছি তখন আমার দাঁতটা ক্লিন হয়, বাট আরেকটা দিয়ে ক্লিন হচ্ছে না। এবং তিনি আরও বলেছেন যে আপু এভরিডে আমি ব্রাশ করছি, বাট তারপরও কেন তাহলে আমার সামনের দুটো দাঁত একটু কালো, তিনি এরকম আসলে বলছেন যে প্রতিদিন ব্রাশ করার পরেও তার দেখা যায় যে দাঁতে একটু দাগ থেকেই যায় এবং এই সমস্যা অনেক দিন যাবত। এখন তিনি কি করতে পারেন? এখানে ওনার প্রশ্নের মানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় যেটা বলেছেন উনি টুথপেস্টের বিষয়, যেটা যদিও আসলে ডেন্টিস্ট্রির আমাদের অন্য একটা সাবজেক্টে আছেন যেটা ওনারা ডিল করেন, তারপর ওনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। যে আসলে পেস্ট নানান ধরনের আসছে, বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে। যেমন ধরেন আমরা যেই লোশনগুলো ব্যবহার করি বা ক্রিম ব্যবহার করছি সেগুলোর মধ্যে ভেরিয়েশন আসছে। তো পেস্টের মধ্যে এরকম ভেরিয়েশন কিছু আছে, যেমন ধরেন কিছু কিছু পেস্ট আছে যেগুলো হচ্ছে একটু অ্যাব্রেসিভ, একটু গ্র্যানিউলার্স বা একটু দানা দানা ভাব থাকে। তো যদি ওরকম থাকে এগুলো অনেক সময় ক্লিন খুব ভালো হবে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু দাঁতের যে সেন্সিটিভিটি বা শিরশির করা সেটা আবার বাড়িয়ে দিতে পারে। আবার কিছু কিছু পেস্ট আছে যেগুলো হচ্ছে খুবই মিহি থাকবে, যে ওগুলা অনেক সময় যে খুব বেশি ভালোভাবে ক্লিন করবে এরকম না, কিন্তু সেগুলা যারা সাধারণত অ্যাটলিস্ট হবে না। আর আরেকটা বিষয়ে এটা বলা যাচ্ছে না যে উনি যেটা বলেছেন যে উনি নিয়মিত ব্রাশ করছেন, আসলে ব্রাশিং টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বেসিক্যালি পেস্টের চেয়ে যেটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হচ্ছে ব্রাশিং টেকনিক। যেমন আপনিও আই থিঙ্ক দেখেছেন বিভিন্ন সময়ে যে কিছু কিছু পেশেন্ট হচ্ছে পুরো সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট ধরে ব্রাশ করছে। তো এরকমও হতে পারে যে আসলে ব্রাশিং টেকনিকটা ঠিক মতো হচ্ছে না। ব্রাশিংয়ের কতগুলো টেকনিক আছে যে আপনি উপর নিচে বা বিভিন্ন ধরন আছে, এটা আপনার ডক্টর আপনাকে বলে দেবে। আর এটা ছাড়াও পেশেন্ট টু পেশেন্ট একটু ভেরিয়েশন হয়, যেমন ধরনের সামনের দাঁত কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি ইনক্লাইনেশন বা একটু আঁকা বাঁকা থাকতে পারে, বা এই ধরনের সমস্যা থাকলে অনেক সময় চাইলেও আসলে পরিষ্কার করা মুশকিল। তো সেই ক্ষেত্রে ব্রাশিং টেকনিকে কোনো সমস্যা আছে কিনা সেটা আসলে আমি আপনার বিষয়টা শিওর হতে পারছি না, সেটাও সমস্যা থাকতে পারে। সেই জায়গায় একটু আপনি ডক্টরের সাথে আলোচনা করতে পারেন, বা টেকনিক যদি কোনো ফল্ট থাকে সেটাও কারেকশন করতে পারেন। অর্থাৎ ব্রাশিং টেকনিকের ক্ষেত্রে তাকে একটু গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা গেল যে আপনি যদি
হরিজন্টাল যেটা আমরা বলি বা আড়াআড়ি ব্রাশ করেন, অনেক সময় ধর দুই দাঁতের মাঝখানে যে খাবারগুলো থাকছে সেটা হয়তো ঠিকমতো ক্লিন হচ্ছে না, যেই কারণে দু দাঁতের যে মাঝখানে যে বর্ডার সেগুলোতে অনেক সময় আসলে গর্ত তৈরি হয়ে যায় বা সমস্যা তৈরি হয়। তো সেটা আসলে একটু ক্লিনিক্যালি দেখার বিষয় আছে। জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। এবং এবার যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে রুট ক্যানেলের ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে এটা বাজেটটা অনেকের থাকে না সেই পরিমাণে। তো এই ব্যাপারে যদি একটু ক্ল্যারিফাই করতেন যে অ্যাকচুয়ালি কয়টা দাঁত করতে কত টাকা লাগতে পারে, বা অলদো ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন এবং হসপিটাল টু হসপিটাল, বা তারপরও অন অ্যান এভারেজ রুট ক্যানেল ক্যাপিং এবং ফিলিং এগুলোর কস্টটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের এবং শ্রোতাদের একটু আইডিয়া দিতেন। রুট ক্যানালের কস্ট একটা হলো যে ডক্টর টু ডক্টর তো ডেফিনেটলি ভেরি করবে, যেটা আপনি বলেছেন। এটা ছাড়াও আসলে এটাকে সামনে দাঁতে রুট ক্যানাল করছি না পিছনে দাঁতে রুট ক্যানাল করছি, এটা একটা ফ্যাক্টর কাজ করে। আর আরেকটা ফ্যাক্টর কাজ করে হচ্ছে জটিলতা অনুযায়ী। জটিলতাটা কেমন, যেমন ধরেন অনেক সময় কিছু রুট ক্যানাল আছে অ্যাজ এ ডক্টর এটা করা খুব ডিফিকাল্ট জব, আবার খুব এক্সপেন্সিভ থাকে, তো এই কারণে যথেষ্ট ভেরিয়েশন হয়। আর আরেকটা হচ্ছে যে লোকেশন একটা ফ্যাক্টর, যে আপনি আসলে একটা মফস্বলে আপনি চিকিৎসা নিচ্ছেন নাকি শহরে চিকিৎসা নিচ্ছেন। তো যেটা আসলে একটা কমার্শিয়াল কথা যদি বলতেই হয়, যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একটা চেম্বারের মেনটেন্যান্স চার্জ বা তার এক্সপেন্স এগুলোর উপর আসলে একটা প্রভাব কিন্তু চলে আসে। তো স্বাভাবিকভাবে দেখা গেল যে পেরিফেরিতে বা মফস্বল যে জায়গাগুলোতে সেখানে একটা রুট ক্যানাল একজন বিডিএস ডক্টর যখন করেন, সাধারণত উনি দেখা গেল যে ইউজুয়ালি 5-6 বা এরকম করে নিচ্ছেন। ক্ষেত্র বিশেষে সেটা কম বেশি হতে পারে, আর যদি পিছনে দাঁত হয় সেটা একটু বেশি হতে পারে। আর ঢাকা শহরে স্বাভাবিকভাবেই সেটা রেট একটু বেশি হয়। আর আরেকটা ফ্যাক্টর অনেক সময় থাকে, সেটা হচ্ছে এন্ডোডন্টিস্ট যদি কাজ করেন বা স্পেশালিস্ট যদি কেউ হন, তো সেই কারণেও কিন্তু আসলে সেটা রেট একটু বেশি হতে পারে, একটু বেড়ে হতে পারে। জি, আর এটা ছাড়া আরেকটা জিনিস আসলে না বললেই নয়, যে কিছু জায়গায় আসলে আমরা একটু পিছিয়ে আছি। পিছিয়ে থাকা যেটা, সেটা আসলে একদিনে হয় নাই, তারপর আমি বেশ আশাবাদী। যেমন ওয়ান্স আপন এ টাইম, যেটা আসলে প্রসঙ্গক্রমে চলে আসছে, আমি একটু বলি 1 মিনিট, যে মেডিকেল হয়তো অনেক আগে শুরু হয়েছে, বা ডেন্টিস্ট্রিতে প্রথম যে ব্যাচ ভর্তি হয় সেটা হচ্ছে 1961। মানে তার মানে ব্যাপারটা এরকম, এর ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে ব্রিটিশ আমল তো বটেই, পাকিস্তান আমলও অর্ধেক চলে গেছে, তখন পর্যন্ত কোনো পাশ করা ডক্টর নাই। এবং এটার তখন পাকিস্তান সরকারের সময়ে যে উচ্চপদস্থ একজন নেতা বা যেই পদবীর যে অধিকারী, আমি নামটা ঠিক ভুলে গেছি, তো ওনার হঠাৎ করে দাঁতে ব্যথা হলো, এবং উনি এই বিষয়টা খুব ওয়াকিবহাল যে উনি একজন ভালো ডেন্টিস্ট বা এরকম পাশ করা ডক্টর কারোর কাছে করাবেন। তো উনি খোঁজ নিয়ে দেখা গেলো আসলে ওনার ট্রিটমেন্ট করানোর মতো এরকম পাশ করা ডক্টর তেমন নেই। উনি আলটিমেটলি যেটা হয়েছে, ওনার দাঁতের চিকিৎসার জন্য উনি আবার পাকিস্তানে গিয়েছেন, ওখান থেকে গিয়ে চিকিৎসা করে আসছেন, এবং পরবর্তীতে আসলে সেটা কারণও থাকতে পারে, কারণও হতে পারে। কারণ হচ্ছে যে আলটিমেটলি ব্রিটিশ আমল বা পাকিস্তান আমল আমরা আসলে মানে শাসিত শোষিতই হয়ে আসছি, সত্যি কথা যেটা, সেগুলো স্ট্রাকচারগুলো গড়ে ওঠেনি। তো এখন পরবর্তীতে 1961-এ নতুন ব্যাচ ভর্তি হয় একটা, যে ব্যাচ আসলে পাশ করে হচ্ছে 1965-এ। আচ্ছা আচ্ছা, মানে মাত্র 5 জন, 65-এ 5 জন পাশ করে, এবং আমি আসলে পাশ করি 2005, এবং সার্টিফাইড ডক্টর হিসেবে আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2500-এর কাছাকাছি। তো সুতরাং এখনো অনেক, হ্যাঁ, এখন যেটা হচ্ছে, এখন আসলে সরকারি বেসরকারি ভাবে বেশ ডক্টর সংখ্যাও বাড়ছে, ডেন্টিস্টদের সংখ্যাও বাড়ছে। তারপরও যে খুব বেশি সেটা না, সেটা হচ্ছে যে অ্যাবাউট হয়তো 12,000 বা সামথিং হবে। কিন্তু ডেন্টিস্ট্রি আসলে যেই সমস্যাটা আমরা খুব বেশি ফেস করছি এখন পর্যন্ত সারা দেশে, যেহেতু ডেন্টিস্টের অভাব আগে থেকেই ছিল, আর ডেন্টিস্ট্রি একটু স্বাভাবিকভাবেই একটু ব্যয়বহুল চিকিৎসা, তো আসলে গ্রামে গঞ্জে মফস্বলে বিভিন্ন জায়গায় আসলে যারা পাশ করা ডক্টর না, এদের মাধ্যমে আসলে বেশ দেখা গেল যে এমন কিছু অপচিকিৎসা হয় বা ভুল চিকিৎসা হয়, যেগুলো আসলে আমি একজন পাশ করা ডক্টর হিসেবে ম্যানেজ করতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়। এবং তখন যে বাজেটের কথা বললেন, তো সেই কারণে আসলে আসলো। তো অনেক সময় দেখা গেলো যে খুব সস্তায় ট্রিটমেন্ট খুঁজে অনেকে আর কি। তো সস্তায় ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা গেলো যে আলটিমেটলি ওনার খরচটা বেড়ে যাচ্ছে, ওনার কষ্টটাও বেড়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তো এখন এই রেটের বিষয় যেটা বলতেছিলাম, আসলে রেটটা একটু ভ্যারি করে। যেমন ধরেন আমি একজন এন্ডোডন্টিস্ট হিসাবে একটা রুট ক্যানাল সাধারণত শুধু রুট ক্যানালটা সাধারণত 8,000 to 12,000 এর মধ্যে করছি। এর বাইরে হচ্ছে ফিলিং আছে, আবার ক্যাপ যদি প্রয়োজন হয় সেটাও করা লাগে, সেটার জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। আর এটা ছাড়াও আবার দেখা গেল যে আরেকজন যে এন্ডোডন্টিস্ট উনি আবার একটু ওনার মতো করে করতে পারে, তবে একটা মিনিমাম খরচের বিষয় আছে। আর তার সাথে একটা কথা আমি শ্রোতাদের জানাতে চাচ্ছি, আপনি জানেন কিনা আমি জানি না, যে
ডেন্টিস্ট্রির ট্রিটমেন্ট সম্ভবত বাংলাদেশেই এখন পর্যন্ত সবচেয়ে কম মূল্যে করা হয়। ইভেন আমরা অনেক সময় দেখা গেল যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে কম্পেয়ার করি, এবং আসলে তাই যে ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে চাল ডাল সবকিছু নিত্য প্রয়োজনীয় জিনিস সেটাও খুব সস্তা, কিন্তু ডেন্টিস্ট্রির চিকিৎসা কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু ডাবল, অলমোস্ট ডাবল। নট অনলি ইন্ডিয়া, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর আরেকটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেটা আসলে আমি একজন ডক্টর হিসেবে ফেস করতে হয়, এবং আমাকেও আসলে কোশ্চেন শুনতে হয় যে ডক্টর সাহেব আপনার রেট এত বেশি কেন, বা এরকম অনেক সময় বলে। আবার যারা বোঝে না আসলে ওনারা রেট নিয়ে কোনো কোশ্চেন করেন না, এরকম পেশেন্টও কিন্তু আছেন। তো আসলে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসায় সম্ভবত এমন একটা জায়গা সেখানে আসলে কোনো আমি ক্যাটাগরাইজ করতে পারছি না। যেমন ধরেন আপনি একটা দামি খাটও থাকতে পারেন, 1 লাখ টাকা খাট, আবার আপনি মাত্র 5,000 টাকার একটা বিছানাও শুতে পারেন, কিন্তু চিকিৎসা আসলে যেই পেশেন্টের ক্ষেত্রে যেটা লাগবে, ভালো চিকিৎসা করতে চাইলে সেটা কিন্তু লাগবে। তো সুতরাং এখানে রেটের বিষয়টা সাধারণত সোজাসাপটা উত্তর যদি বলি যে আপনি যখন যে কোনো ডক্টরের কাছে দেখাবেন, স্বাভাবিকভাবে ডেন্টিস্টের এই জিনিসটা খুব একটা ভালো দিক ডেন্টিস্টে আমি বলবো যে অন্যান্য চিকিৎসা সাধারণত চিকিৎসা করার পরবর্তীতে কিন্তু বিলটা চলে আসে, কিন্তু ডেন্টিস্ট সাধারণত ওনার চিকিৎসার শুরুতেই কিন্তু বিলটা ইউজুয়ালি বলে দেন, খুব বেশি ভেরি করে না। তো সুতরাং অবশ্যই নিঃসংকোচে যে ডক্টরকে দেখাবেন বিলটা ওনাকে জিজ্ঞেস করে নেবেন, আপনার কোনো কোয়ারি থাকলে সেটাও আপনার অধিকার আছে রোগী হিসাবে, সেটা জেনে নেবেন বা কথা বলবেন। তো সাধারণত রেটটা এরকমই হয় যে রুট ক্যানাল যেটা বললাম যে একটু ভেরি করে, আর ফিলিং যদি লাগে সেটা অতিরিক্ত চার্জ হিসেবে আসে, যেমন ফিলিংয়ের চার্জও এখানে আসতেছে। যে কসমেটিক ফিলিং যদি করতে হয় সেটা যদি ভালো কোয়ালিটি করতে হয়, সাধারণত দেখা গেলো যে আসলে 3,000 4,000 এর নিচে আসলে করা খুব ডিফিকাল্ট। তারপর আমাদের ডেন্টাল সার্জনরা বিভিন্ন জায়গায় ওনারা করছেন, হয়তো 2,000 দিয়ে করছেন, বিভিন্ন কারণে তাদের হয়তো চেম্বারের কস্ট কম হচ্ছে বা পেরিফেরিতে হয়তো একটু কম্পিটিটিভ, সেই কারণেও করতে পারেন। কিন্তু আসলে ভালো চিকিৎসা করতে চাইলে আসলে একটু খরচ লাগবে, এটা স্বাভাবিক, তবে অবশ্যই জেনে নেবেন। জি স্যার, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কিন্তু আজকে আমরা আর হয়তো বা আলোচনা বেশি বৃদ্ধি করতে পারছি না, বাট যাবার আগে যদি শেষবারের মতো একটু উপদেশ দিতেন যে নিউ ইয়ার উপলক্ষে কিভাবে নিজেদের যত্ন নেবে আমাদের দর্শক এবং শ্রোতারা, শেষবারের মতো সংক্ষেপে একটু যদি বলতেন। এখানে সংক্ষিপ্ত বলতে গেলে আসলে 2-3টা কথাই আছে। 1 নাম্বার হচ্ছে অবশ্যই আপনার নিজের দাঁতের যত্ন আপনি নেবেন, এবং এটা এমন একটা রেসপন্সিবিলিটি বা এমন একটা দায়িত্ব, সেটা আসলে আপনাকেই নিতে হবে, এবং এটা আসলে কারো পক্ষে সম্ভব না। এবং নিয়মিত যে 2 থেকে 3 বার করে ব্রাশ করা, যে আমরা যেটা বলি যে স্ট্যান্ডার্ড সিস্টেম, যে দিনে 2 বার করে ব্রাশ করা, অন্তত সকালে 1 বার, রাতে 1 বার, 12 আওয়ারলি। আর বিশেষ করে আমি রাতেরটা খুব বেশি জোর দিব, এবং এটা একটা মিসকনসেপশন আছে আমাদের অনেকের মধ্যেই, যে আসলে অনেকেই দেখা গেলো যে সকালে ঘুম থেকে উঠে খুব ভালো করে ব্রাশ করতেছে, রাত্রে ঘুমের আগে আসলে ব্রাশ করছে না। তো এখানে যে মেন কারণ যেটা, সেটা হলো আমাদের যে স্যালাইভারি ফ্লো যেটা, বা যেটাকে আমরা লালা বলি, সেটার আসলে ফ্লোটা কিন্তু ঘুমের সময় যথেষ্ট কমে যায়, যদিও ভেরিয়েশন থাকতে পারে। তো তখন আসলে ক্যারিজগুলো খুব বেশি থাকে, আর দেখা গেলো আপনি যখন ঘুমোচ্ছেন টানা 7 ঘন্টা 8 ঘন্টা, তো ওই সময় যদি আপনি ব্রাশ না করে ঘুমান, তখন স্বাভাবিকভাবে যে ক্ষতিটা হচ্ছে সেটা দিনের চেয়ে অনেক বেশি ক্ষতি হয়। এবং আরেকটা কারণ হচ্ছে সারাদিন যখন আমরা আসলে কথা বলছি, খাচ্ছি, তখনও কিন্তু সেলফ কিছু ক্লিনজিং হচ্ছে। তো সেই কারণে অন্ততপক্ষে যারা যত ব্যস্তই থাকুন, এটা মোটামুটি এটা একেবারে নিয়ম করে নেবেন যে রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনাকে ব্রাশ করতে হবে। আর যদি সম্ভব হয় অবশ্যই অফিসে যাওয়ার আগে সকালে আরেকবার ব্রাশ করবেন, এটা খুব জরুরি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখন যদিও কোভিড সিচুয়েশন চলতেছে, এখন আসলে আমরা একটু শিথিল হয়েছি কোভিডের কারণে। স্বাভাবিকভাবে আমরা বলি যে কমপক্ষে 6 মাস পর পর ন্যূনতম একজন বিডিএস ডক্টরকে আপনারা দেখাবেন, একদম চেক আপে থাকবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সবসময় হয়তো সম্ভব হয় না, বাট এটা মোটামুটি প্রতিষ্ঠিত যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যদি একজন ডেন্টাল সার্জনের আন্ডারে আপনি থাকেন বা ফলো আপে থাকেন, চেক আপে থাকেন, তাহলে অনেক কিছুই আসলে প্রতিরোধ করা সম্ভব হয়। তো এই 2টা জিনিস আসলে খুবই আমি গুরুত্বের সাথে বলছি। আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটু আমাদের লাইফস্টাইল বা ফুড হ্যাবিট যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করা। কারণ এটা কেন বলছি যে ওয়ান্স আপন এ টাইম দেখা গেল যে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, ওনাদের কিন্তু আসলে দাঁতের গর্তটা এখনকার জেনারেশনের মতো আসলে না। কারণ ওনাদের বেশিরভাগই ছিল হচ্ছে একটু নিজেরাই প্রসেস করে খাওয়া লাগছে। যেমন ধরেন ওনারা যে ধরনের খাবারগুলো খেত, ওনাদের প্রসেসিং অ্যাকচুয়ালি মিলটা হচ্ছে ওনাদের মুখের মধ্যে, দাঁত দিয়ে সব প্রসেসিং করে খেত। আর এখন তো সব ফাস্ট ফুড, মানে সব রেডি করা থাকে, একদমই সফট, যেগুলো আসলে দাঁতের সাথে খুব স্টিকি, এবং এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে বা যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো দাঁতের গর্তের জন্য যথেষ্ট পরিমাণ দায়ী। তো সুতরাং
3 নম্বর পয়েন্ট আমি সেটা অবশ্যই গুরুত্বের সাথে বলবো যে এই ধরনের যদি কোনো হ্যাবিট থাকে তো সেগুলো থাকতেই পারে, বাট যদি যত বেশি আপনি ফাস্ট ফুড খাবেন অবশ্যই তত বেশি আপনাকে কেয়ারিং হতে হবে, জি কারণ স্যার। আমাদের লাইফস্টাইল আসলে অবশ্যই পরিবর্তন হয়ে গেছে, এটা তো আসলে আমরা আগের জায়গায় ফেরত যেতেও পারছি না। জি, থ্যাংক ইউ সো মাচ।